এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বিগত সরকারগুলো এইভাবে আহ, অনেকেই তাদের মানে নতজানু নীতির কারণে পার্টিকুলার জাতীয় পার্টি আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল তারা ভারতকে সেভাবে চ্যালেঞ্জ করতে পারে। যেমন ধরেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ধারণা করা হয় যিনি ভবিষ্যতে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না থাকেন তাদের দল থেকে ভবিষ্যতে যদি ওই দেশের জনগণ যদি আবার হিন্দুত্ববাদী রাজনীতিকে সমর্থন করে তাহলে অমিত শাহ সম্ভবত সেই দেশের প্রধানমন্ত্রী হতে পারে। অবশ্য ওইখানে আদিত্যনাথ যোগী বলে একজন মানে মৌলবাদী মানে নেতা আছেন উত্তরপ্রদেশের, তারও সম্ভাবনা আছে বাট দ্বিতীয় তৃতীয় শীর্ষ নেতার মধ্যেই আপনার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলা হয়। অমিত শাহ এই কথাগুলো যে এখন শুধুমাত্র হাসিনা সরকারের পতনের পরেই বলছেন তা নাকি, গত 10 বছর ধরে তিনি কয়েকটি কথা বলেছেন অত্যন্ত অসম্মানজনক বাংলাদেশিদের জন্য। তিনি একবার বলেছেন বাংলাদেশিদেরকে যারা ভারতে আছে তার ধারণা যাদেরকে তিনি বাংলাদেশি মনে করেন তাদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারবেন। এরপরে বললেন যে বাংলাদেশি যারা ভারতে আছে এরা হচ্ছে উইপোকার মতো। উইপোকা কি করে মানে ভেতরে ভেতরে সব খেয়ে ফেলে। থার্ড টাইম তিনি বললেন যে বাংলাদেশিদেরকে তিনি উল্টো করে ঝুলিয়ে পেটাবেন মানে ঝুলিয়ে মারবেন। কেন ইমাজিন, আপনাকে চিন্তা করতে পারেন আমরা এখানে যারা বাংলাদেশে আছি আমাদেরকে উদ্দেশ্য করে যদি কেউ বলে যে আমরা উইপোকা, কেউ যদি বলে যে আমাদের বঙ্গোপসাগরে চুবিয়ে মারা হবে অথবা বাংলাদেশিদেরকে ঝুলিয়ে পেটানো হবে, উল্টো করে ঝুলাতে হবে। আরে মশাই, আমরা আমাদের বাংলাদেশি কি আপনার দেশে আছে নাকি? কাদেরকে ঝুলিয়ে পেটাতে চান, কাদেরকে উইপোকা বলেন, কাদেরকে আপনি এই যে অসম্মানজনক কথাবার্তা বলছেন, এই বাঙালিরা জীবন এবং জীবিকার জন্য, পশ্চিমবঙ্গের বাঙালিরা জীবন এবং জীবিকার জন্য তাদের তো অধিকার আছে সমগ্র ভারতে বিচরণ করার। কিন্তু মহারাষ্ট্র তারা যেতে পারেন, দিল্লিতে যেতে পারেন, কর্ণাটকে যেতে পারেন, ঝাড়খণ্ডে যেতে পারেন, সমস্ত জায়গায় যেতে পারেন। আমাদের ফরিদপুর বরিশাল নোয়াখালীর যারা আছে আমরা যারা আছি আমরা কি একজন আরেকজন আরেকটা অপর জেলাতে যে আমরা কি আমাদের জীবিকার সন্ধান করতে পারি না? আমরা বসবাস করতে পারি না? পারি তো আমরা। তো তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা তাই করছেন। এখন মমতা ব্যানার্জি কেন পশ্চিমবঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ করছে, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছে? ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি পশ্চিমবঙ্গে আপনার ওখানে মানে পিছিয়ে পড়েছে, সেটাকে দমন করার জন্য তিনি ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাংলাদেশি সাজিয়ে বাংলাদেশি আখ্যায়িত করে তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় ছিলেন, আমি যদি বলি যে আপনার মানে পার্টিকুলার শেখ হাসিনার যে 15 বছরে, কারণ এই অমিত শাহ গত 10 বছর যাবতীয় সমস্ত বাজে অসম্মানজনক মন্তব্য করছেন। আমাদের তৎকালীন সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, ভারতের মদদে আশ্রয় প্রশ্রয়ে যে সরকারটি বাংলাদেশের ক্ষমতায় ছিল গত 5ই আগস্ট পর্যন্ত গত বছরে, তারা এটার প্রতিবাদ করতো না। কেন তারা প্রতিবাদ করতো না? তারা তো নিজেরাই বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তো দিল্লি আছে, তারা আছে কিভাবে? অর্থাৎ দিল্লি তাদের সরকারকে টিকে রেখেছে। কেন দিল্লি তাদের সরকারকে টিকে রেখেছিল? কারণ এবং শেখ হাসিনা সেটার উত্তর নিজেই দিয়েছেন যে এত দিয়েছি দিল্লিকে, এত দিয়েছি যে সারা জীবন দিল্লি অর্থাৎ ভারত আমাদের কথা মনে রাখবে। এটা শেখ হাসিনা নিজেই বলেছেন। কি দিয়েছেন? পানির পানির হিস্যা না নিয়ে পানি দিয়েছেন। ভারত যখন পানিতে ডুবিয়ে মারে তা নিয়ে প্রতিবাদ করতেন না। আমাদের মানুষকে সীমান্তে হত্যা করা হতো, এটা নিয়ে তাদের কোনো স্ট্রং শক্তিশালী কোনো প্রতিবাদ ছিল না। ভারতের লোকেরা অবাধে বাংলাদেশে বিচরণ করতো, বেআইনি ভাবে এখানে চাকরি বাকরি করতো বা করে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানা জায়গায় কয়েক লক্ষ ভারতীয় বাংলাদেশে বিচরণ করছে বৈধ কাগজপত্র ছাড়া, অথবা ট্যুরিস্ট ভিসায় এসে তারা সোজা কথা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ করছে। তো এটা নিয়ে শেখ হাসিনার কখনো মাথা ব্যথা ছিল না। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ওরা ইন্ডিয়ান একটা কোম্পানি, বাংলাদেশে এখানে তাদের ব্যবসা বাণিজ্য অপারেট করে। একটা মানে আমার জানা মতে একটা নারকেল তেল প্রোডাক্ট আছে, আর কি আছে কি কি আছে আমি জানি না। প্যারাশুট নামে তাদের একটা মানে তেলের একটা প্রোডাক্ট আছে। ওই কোম্পানিটি শুধুমাত্র গত বছরের হিসাবে ব্যবসার মুনাফা হিসেবে 535 কোটি টাকা বাংলাদেশ থেকে ডলারে তারা রিপ্যাট্রিয়েট করেছে, অর্থাৎ ফেরত নিয়ে গিয়েছে। ব্যবসা করলে ফেরত নিতেই পারে, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের কোনো কোম্পানি ভারতে ব্যবসা করতে পারে না। নানান ধরনের
আপনার ডিউটির নামে নানান ধরনের ঝামেলা পাকিয়ে আমাদের কোম্পানিগুলোকে সেখানে বিজনেস অপারেট করতে দেয় না তারা। আমাদের এখানে একবার বাংলাদেশ থেকে আপনার ব্যাটারি যেত, ব্যাটারিটাকে কিভাবে আপনার মানে আমদানিটা বন্ধ করা যায় সেটার ব্যবস্থা করে। যেমন ট্রাম্প বলেছে যেমন চীনের প্রোডাক্টের প্রতি 100% ডিউটি বাড়িয়ে দেবে বা 60% ডিউটি বাড়িয়ে দেবে। ডিউটি বাড়িয়ে দিলে তো পণ্যের দামটা বেড়ে যাবে। তো পণ্যের দামটা বেড়ে গেলে ন্যাচারালি ওখানকার লোকেরা ওই পণ্যটা কিনবে না। এটি তো সব। এটা হলো সেই কোন দেশের যদি আপনি তার প্রোডাক্টকে যদি বন্ধ করতে চান তাহলে ওই প্রোডাক্টের উপরে আপনাকে শুল্ক বাড়িয়ে দেওয়ার একটা ইন্টারন্যাশনালি একটা প্রভিশন আছে। তো ভারত সব সময় বাংলাদেশি প্রোডাক্টের উপর এইভাবে আপনার শুল্ক বাড়িয়ে দেয় যাতে বাংলাদেশি প্রোডাক্ট গুলো ভারতে না ওখানকার মার্কেটে কনজিউম করতে না পারে, ব্যবহার করতে না পারে, কিনতে আগ্রহী না হয়। অপরপক্ষে বাংলাদেশের মানে সরকার তারা কি করে ভারতের মালগুলো যাতে ভালো করে চলে ডিউটি কমিয়ে দেয় যাতে আমার লোকাল কোম্পানি কম্পিটিশন করে ওদের সাথে টিকতে না পারে। একটা অগণতান্ত্রিক সরকার, একটা অবৈধ সরকার এবং অদেশপ্রেমিক সরকার ছিল শেখ হাসিনা সরকার। সেজন্য তারা ভারতকে বাংলাদেশকে লুণ্ঠন করার একটা অবাধ ক্ষেত্র তারা তৈরি করে দিয়েছিল। এটা আমরা সবাই জানি। তো গত 5ই আগস্টে এই যে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে, তার খুনের রাজত্ব, তার গুমের রাজত্ব তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, শুধু এইটাইকেই বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ করেনি। বাংলাদেশের জনগণ জানতো যে শেখ হাসিনা যে যে অপকর্মগুলো করছে, মানুষ হত্যা করছে, খুন গুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের নামে দিনের ভোট রাতে করে নিত, নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে দিত, কোনো কিছু তোয়াক্কা করতো না, এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিত, তার পরিবারের লোকেরা সম্পদ পাচার করে দিত। কোন ভরসায়? কারণ তারা জানতো যে তাদের পেছনে দিল্লি আছে। সুতরাং শেখ হাসিনাকে বিতাড়িত করার মধ্য দিয়ে যে দিল্লির যে আধিপত্য বাংলাদেশে যেটা ছিল, সেই দিল্লির আধিপত্যকেও বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছে দিল্লির আধিপত্য আমরা মানি না। এটা বাংলাদেশের গণঅভ্যুত্থানের একটা অন্যতম স্পিরিট। এটা শুধুই মাত্র শেখ হাসিনার